সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুসরাত রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি। স্মরণকালের ইতিহাসে সবচেয়ে অস্থির সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট অতিক্রম করছি আমরা, যার প্রভাব সরাসরি পড়ছে আমাদের শরীর এবং মনে। সুপ্রিয় দর্শক, আজ এই সামাজিক অস্থিরতা এবং মাদকাসক্তির প্রভাব এই নিয়ে আমরা আলোচনা করব আজকের অনুষ্ঠানে। আর অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করার জন্য নিয়ে এসেছি আমরা একজন বিশেষ অতিথিকে। তিনি হাফসা ঝুমুর। তিনি একজন ডিপ্রেশন এবং ট্রমা কাউন্সিলর। কেমন আছেন ঝুমুর? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে অস্থিরতা, বৈশ্বিক অস্থিরতা, হ্যাঁ, শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই আসলে এই অস্থিরতা দেখা দিচ্ছে। রাজনৈতিক অস্থিরতা আছে, বিভিন্ন যে যুদ্ধ হচ্ছে সেই খবরগুলো সব চলে আসছে এখন। একটা সময় প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, খবরগুলো কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে এসে পৌঁছতো না, এখন প্রতি মিনিটে এসে পৌঁছায়। প্রত্যেক পৃথিবীর প্রত্যেক কোণার মানুষ তারা প্রতি মুহূর্তে জেনে যাচ্ছে যে কোথায় কি হচ্ছে, এবং সেটি কিন্তু সে নিজে হয়তো ওটার ভিতরে নেই, কিন্তু এই যে খবরটি দেখছে চোখের সামনে কিংবা শুনছে, তাতে মানসিকভাবে সে কিন্তু ওটাতে ইনভলভ হয়ে যাচ্ছে। এই অস্থিরতা নিয়েই আসলে আপনার সাথে আলাপ করতে চাই যে এই জিনিসগুলো কিভাবে আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রভাবিত করে। যখন আমরা সেই জিনিসগুলো কিছুক্ষণ আগে বলেছেন, আমরা সেগুলো যে কোনো মুহূর্তে আমরা ঘটনাগুলো শুনছি, এবং এটার সাথে আমরা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক আমাদের মোট কিন্তু আমরা আলোচনা করছি, চায়ের দোকানের আলোচনা এখনও কিন্তু সেম। আবার দেখা যাচ্ছে আমরা ফেসবুকেতে এখন সব ইনফরমেশন আপডেট হচ্ছে, কোথায় যুদ্ধ হচ্ছে, ওটার প্রভাবে আমাদের কি হচ্ছে, আমরা একটা অনিশ্চিত জীবনে চলে যাচ্ছি না। তো এই যে মনের ভিতরে একটা অনিশ্চয়তা, আমাদের মনের ভিতরে যখন এই পেইনগুলো বা এই থটগুলো যখন আমাদের ভিতরে আসছে, তখন অবশ্যই আমাদের বিহেভিয়ার, আমাদের ইমোশন সব কিছুকেই প্রভাবিত করছে। এবং যেমন আমরা আমরা কেউ ফিলিস্তিনে থাকছি না, কিন্তু আমরা ফিলিস্তিনিদের জন্য আওয়াজ তুলছি, এবং আমরা কিন্তু আমরা অনেক কিছু বয়কট করছি, অনেক, হ্যাঁ, সেগুলো করছি। আমেরিকার রাজনীতিতে কি হচ্ছে সেটার খবর আমরা লাস্ট আমরা 7 ডেজের ভিতরে যদি আমরা অবজার্ভ করি, আমরা কিন্তু এমন একটি নিউজ পেয়েছি যে সেখানে একজন খুব বৃদ্ধ একজন মহিলা, উনি বাসা থেকে বের হতে চাচ্ছিলেন না, জাস্ট একটা বিবর্ষ একটা ঘটনা। তো যেই ঘটনা দেখে যে কোনো মানুষে, আপনি হোক আমি হই, একটা ছোট বাচ্চা হলেও কিন্তু লোমহর্ষক ঘটনা, আবেগী হয়ে পড়ছি আমরা অবশ্যই। সেটার পাশাপাশি সেটা কিন্তু একটা প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়ছে, আন্তর্জাতিকভাবে পড়ছে। তখন আমরা কি মনে করছি যে আসলে আমরা কোন পথে এগোচ্ছি, অনিশ্চয়তা, এবং সেটার কিছুটা প্রভাব কিন্তু অর্থনৈতিক দিক দিয়েও পড়ছে। বেকারত্বের হার বাড়ছে এবং হতাশাও বাড়ছে যে আবার একটি যুদ্ধ বাঁধবে না তো, আবার কোনো বিশ্বযুদ্ধ হবে না তো, আবার আমরা সবাই মিলে আবার যুদ্ধে জয়ী হয়ে উঠে আসতে পারবো তো। তো সব কিছু নিয়ে মনের অনিশ্চয়তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এবং এটা আমাদের শুধু শারীরিক দিক না, মানসিক দিকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। এবং যখন দেখবেন আপনি একটা কন্টিনিউয়াসলি একটা নেগেটিভ নিউজের মধ্যে থাকবেন, নেগেটিভ নিউজ শুনবেন, আপনি অটোমেটিক্যালি আপনি না চাইতেও প্রভাবিত হয়ে আপনার আচার ব্যবহার, আপনার ইমোশন অনেকভাবে বাধাগ্রস্ত হবে। আপনি সেগুলোকে, অনেকে কিন্তু ইমোশনকে এক্সপ্রেস কীভাবে করতে হয়, বা আমি ভিতরে একটা ইমোশন বা ভিতরে আমার একটা কথা হয়তো আমার ভিতরে জমেছে, বা আমি একটা ঘটনা হয়তো আমি শুনেছি, কিন্তু সেটাকে আমি কীভাবে প্রসেস করব, সেই প্রসেসিংয়ের জায়গাটাই কিন্তু আমরা সবাই কিন্তু পারি না, পেরে উঠি না। চমৎকার একটা পয়েন্ট বলেছেন যে আমি যেটার ভেতর দিয়ে যাচ্ছি সেটাকে আমরা কিভাবে প্রসেস করছি। আচ্ছা, তো এইখানটাতে আমার প্রথমে যে প্রশ্নটা মনে আসলো সেটি হচ্ছে যে কোন বয়সী মানুষগুলোর সবচেয়ে বেশি ভালনারেবল থাকে এই সব ক্ষেত্রে? সবচেয়ে বেশি ভালনারেবল থাকে আমি বলবো যে মধ্য বয়স তো অবশ্যই, বৃদ্ধ বয়সে এরকম হচ্ছে, আগেও আমরা দেখে এসেছি। ওনাদের পাস্ট নিয়ে তখন দেখা যায় একটি তুলনার মধ্যে দিয়ে কোনো না কোনোভাবে যে আমার তো বয়স শেষই, আমার তো সেটা নিয়ে। কিন্তু মধ্যবয়স্ক এবং কিশোর কিশোরী তারা সবচেয়ে বেশি, কারণ আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে যুদ্ধের প্রভাবে অর্থনৈতিকভাবেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি,
এবং জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের সেই প্রচন্ড ঊর্ধ্বগতি, সেই অনুযায়ী বৈশ্বিক কিন্তু একটা ব্যাপার এটা। বেকারত্ব বাড়ছে। এখন কিন্তু জব মার্কেট যে খুব বেশি ফ্লেক্সিবল সেরকমও কিন্তু না। না। তো বেকারত্ব যখন বাড়বে অবশ্যই ধীরে 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 মানুষ যখন হতাশাগ্রস্ত হয়, ওই যে বললাম না, প্রসেসিং করতে না পেরে কেউ হয়তো সুইসাইড, কেউ হয়তো আমি ডিপ্রেশনের পথে চলে গেলাম বা নিজের লাইফটাকে আমি নষ্ট করলাম, কেউ হয়তো ড্রাগ অ্যাডিকশনে, মাদকাসক্তি যেটা আমরা বলি, আমরা চলে যাচ্ছি, এক একজন এক এক পথ বাছাই করে নিচ্ছি। বা কেউ হয়তো রাগী হয়ে যাচ্ছে, যে আমার রাগ আমি বেড়ে যাচ্ছে, আমি মানে ইমোশনটাকে খিটখিটে মেজাজ, এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে ভালো আছে, তো কিছুক্ষণ পরে হয়তো সেটাকে আমরা থট অ্যাটাকও বলতে পারি। প্যানিক অ্যাটাকের মতো থট অ্যাটাকও কিন্তু আমাদেরকে এক এক সময় আমাদের মুড সুইংগুলো কিন্তু হয়, কারণ আমরা প্রসেস করতে পারি না। মূল কারণটাই কিন্তু সেটাই, একটা গভীর অনিশ্চয়তা, যে অনিশ্চয়তা আসলে সবারই মধ্যে কাজ করে, যেটা একটা অস্থিরতা দেয়। অবশ্যই কারো কারো ক্ষেত্রে এটা ভীষণ অস্থিরতা, এবং এই অস্থিরতা কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশনের রূপ নেয়, কারো কারো ক্ষেত্রে অন্য কোনো ভাবে। কেউ হয়তো সুইসাইডে, যে আমার লাইফে অনিশ্চয়তা, মানুষ সবসময় অনিশ্চয়তার ভার আমি আর নিতে পারছি না। মানুষ খেয়াল করে দেখবেন আমাদের সোসাইটিতে আমাদেরকে কিন্তু হারতে শেখায়নি। হেরে গেলে তুমি শেষ, তুমি উঠে দাঁড়াতে পারো না, তুমি ঘুরে দাঁড়াতে পারো না, তোমার যোগ্যতা নেই, তোমার মূল্যায়ন নেই। তো এইভাবে করে আমাদের একটা সামাজিক অস্থিরতার মধ্যে এটাও কিন্তু একটা বড় অংশ। অবশ্যই এটা মানে আমরা যদি এইচএসসি এক্সাম শুরু হলো, কিছুদিন পরে রেজাল্ট আসবে, চলছে তো এইচএসসি এক্সাম, তো যাওয়ার আগে কিন্তু অনেকের মধ্যে ভয়, যে আমি যদি ভালো করতে না পারি তাহলে তো আমি সমাজে দাঁড়াতে পারবো না। এবং রেজাল্টটা যখনই দেয় তখনই দেখেন কতগুলো ইনসিডেন্ট এরকম আসে। তাহলে কি সেখানে আমাদের কিশোর কিশোরীরা কি আমাদের আগামী প্রজন্ম, যারা আমাদের অর্থনৈতিক মন্দা ঠিক আছে, কিন্তু সব সময় তো সব অবস্থা একই রকম থাকবে না, কিন্তু অনিশ্চয়তার সাথে সাথে আমরা ফ্লো করি। সিচুয়েশনটাকে উঠানোর জন্য আমাদের যে মনোবল প্রয়োজন, সে মনোবলের কিন্তু যথেষ্ট ঘাটতি, আপনাকে এটা মানতেই হবে। তো সেই জায়গাটাতে আপনি আরেকটি পয়েন্ট যোগ করলেন, সেটি হচ্ছে প্রতিযোগিতা। সামাজিক অস্থিরতার পেছনে প্রতিযোগিতা একটা মানদণ্ডে মূল্যায়ন করতে না পারা। আমি অন্যের চোখে নিজেকে মূল্যায়ন করছি, কিন্তু দেখা যাচ্ছে যখনই কোনো এক্সাম হোক বা যখনই কোনো নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে হোক, সমাজ কি, সমাজ তো আমি, আপনি, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের জাতিগতভাবে আমরা যাদেরকে চিনি না তাদেরকে তো আমরা এমনি হ্যান্ডেল করি, কিন্তু যাদেরকে আমরা চিনি তারাই তো আমাদের জন্য সমাজ। আমার জন্য সমাজ আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, যারা আমাকে চিনে, যাদের সাথে আমার সবচেয়ে বেশি লেনদেন। তো ওই সমাজেই দেখা যায় আপনি একটি দাওয়াতে যাবেন, আপনি আপনার প্রত্যেকটা বিষয়কে তারা অ্যাসেসমেন্ট করবে। তো সেই ভয় দেখা যায় আস্তে 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 এটার সবচেয়ে বেশি আপনি প্রভাব, মূলত আমাদের প্রশ্নটা ছিল সবচেয়ে বেশি প্রভাব কিসের উপর পড়ে বা কাদের উপরে পড়ে। সবচেয়ে বেশি প্রভাব কিন্তু কিশোর কিশোরীদের উপর পড়ে। আপনি দেখবেন আমাদের কাছে কাউন্সেলিং বেশিরভাগ কেসে কিন্তু আসে যে আমার সন্তান এখন আর রেসপন্স করছে না, সে 22 হোক, 23 বছর হোক, 24 বছর হোক, মধ্যবয়স্ক হোক, মধ্যবয়স্ক পর্যন্ত কিন্তু আমরা একটা অনিশ্চয়তা এবং ওই নেগেটিভ প্যাটার্নটা নিয়ে ঘুরতে থাকি। একটা সময় এসে বুঝি যে মানুষের কথা বা মানুষের জাজমেন্ট আসলে কোনোটাই জীবনের, একটা সময় এসে আমরা বুঝতে পারি, কিন্তু জীবনের বেশিরভাগ সময় তো আমরা নষ্টই করে ফেলি। হ্যাঁ, কারণ আসলে আমাদেরকে ওভাবে কখনো শেখানো হয় না, মানুষের কথা মানে পাঁচে লোকে কিছু বলে এটাই শেখানো হয়, কিন্তু পাঁচে লোকের কথা যে আসলে বিশেষ গুরুত্ব রাখে না, এবং অনেক সময় হেরে গিয়েও কিন্তু জেতা যায় এবং হেরে গিয়েও শেখানো হয় না, সেটা শেখানো হয় না। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। এবং আমরা চাই আসলে যে হেরে যাওয়ার প্রয়োজন আছে, আমাদের সমাজ হেরে যাওয়ার যে বিভিন্ন সময় প্রয়োজনও আছে, সেটারও একটা গুরুত্ব নিশ্চয়ই আপনি ব্যাখ্যা করবেন। অবশ্যই। আপনি শুধু এই বাজারে জিতেই আসতে চাইবেন সেটা তো হয় না। মানুষকে মাঝে মাঝে হেরে গেলে মানুষের অভিজ্ঞতা বা আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলি, মাঝে মধ্যে আমরা বিভিন্ন আমাদের লাইফের গল্পগুলো বলি। কেন? কারণ আমরা এক একজন এক এক জায়গা থেকে অনেক সময় হেরেছি, অনেক সময় কষ্ট পেয়েছি, সেখান থেকে উঠে এসে
আজকে যখন কাউকে পরামর্শ দিচ্ছি, নিজের কিন্তু এক্সপিরিয়েন্সের জোর থেকেই দিচ্ছি, অভিজ্ঞতার ঝুলি থেকেই দিচ্ছি, এক্সপেরিয়েন্স থেকে আমি শিখেছি এবং ওই শিখে তারপর সেই শিক্ষাকে কাজে যখন আপনি লাগাচ্ছি। একত্র করবেন তখন কিন্তু আপনি আরো নিজে একটা সুন্দর মানুষ হিসেবে পরিণত হতে পারবেন। চমৎকার বলেছেন। একটা বিরতি নেব, বিরতির পরে সেখান থেকে শুরু করছি। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। কথা হচ্ছে হাফসা ঝুমুরের সাথে সামাজিক অস্থিরতা এবং মাদকাসক্তি নিয়ে। ঝুমুর, যেখানটায় ছিলাম আমরা সেটি হচ্ছে যে হেরে যাওয়ারও কখনো কখনো প্রয়োজন আছে, এবং হেরে যাওয়া মানে সেখান থেকে আসলে কিছু শিখে আবার নতুন উদ্যমে এগিয়ে যাওয়া, সেটাই এবং বলছিলেন। নতুন একজন মানুষ হিসেবে আমরা নিজেকে প্রতিষ্ঠা নতুনভাবে হওয়া, আবিষ্কার grow করা, করা, নিজেকে তাই না? নতুনভাবে আবিষ্কার করা। হ্যাঁ, কিন্তু এই হেরে যাওয়া নিয়ে যে সমস্ত নেগেটিভ অ্যাটিটিউড, মানে যেটাকে বলে কুসংস্কার বলি বা ভুল ধারণা বলি, সমাজে প্রচলিত আছে, সেই জায়গাটা আসলে বন্ধ হওয়া প্রয়োজন। হারতেই পারি আমরা, তাই না? হারতেই পারি, এবং সবার কিন্তু ধারণ ক্ষমতা এক নয়। হ্যাঁ, আপনার যদি দুজন বেবি থাকে, আপনি দেখবেন একজন বেবি অনেক বেশি ফাস্ট, একজন বেবি দেখবেন যে সে নিজের মতো করছে হয়তো। তার মানে কিন্তু সে কিন্তু পৃথিবীর বুকে হাঁটতে পারবে না, সে হেরে গিয়েছে, সে আর কখনো উঠে আসতে পারবে না, তা নয়। কিন্তু আমাদের দেখবেন যে আমাদের আত্মীয় স্বজনই প্রথমে পয়েন্ট করে বলবে যে ও বেশি ভালো, ও কম পারছে, লেভেল করছে এবং কম্প্যারিজনটা হচ্ছে। তো সেই সেম কম্প্যারিজন দেখবেন যে আপনি ইদানিং এর আপনি যেহেতু আমাদের আজকের এই টপিকটাই হচ্ছে মেইনলি সামাজিকভাবে আমাদের যে অস্থিরতা, তো এটাও কিন্তু একটা সামাজিক অস্থিরতার অংশ। বাচ্চারা কখন একাকিত্বের মধ্যে বা নিজেকে একটা জায়গা গণ্ডির মধ্যে নিয়ে আসে, বেশিরভাগ তো মধ্যবয়স্ক বলছি, কিন্তু মধ্য বয়সের আগে সে নিশ্চয়ই একটা বয়স পর্যন্ত সে অভ্যস্ত হয়ে এসছে ওই জিনিসগুলোতে, সে এরকম বিলিভ প্যাটার্ন সে প্র্যাকটিস করেছে, তাই তো সে মধ্যবয়স্ক পর্যন্ত। তো মূলত আমরা টার্গেট করব যে আমাদের যে টিনেজ টাইমটা, কিশোরী সময়টা, সেই সময়টাতেই আসলে আমাদের যা হবার বা আমাদের ভিতরে যে ব্লুপ্রিন্টটা, আমরা এটাকে ব্লুপ্রিন্ট বলি, আমাদের একটা ম্যাপ তৈরি হয়ে যায়, জীবনের ম্যাপটা আমরা তৈরি করে ফেলি। অ্যাকচুয়ালি তো কিশোরীদের ক্ষেত্রে ওদের কোপিং স্ট্র্যাটেজিটাও তো স্ট্রং থাকে না। এই যে এত অস্থিরতা চারপাশে আছে, এই যে প্রতিযোগিতা, তোমাকে এটা হতে হবে, ওটা হতে হবে, সবচেয়ে ভালো হতে হবে, ওর মতো হতে হবে, এর মতো হলে চলবে না, তারপর দাওয়াতে গেলে যদি কাজিন থাকে বা অন্য কোনো ভালো মানুষ থাকে, আপনি দেখবেন যে তাদের সাথে তাদের কম্পারিজন হচ্ছে, বা দেখা যাচ্ছে আবার কারোর সাথেই কম্পারিজন না হলো, কিন্তু তার এই মুহূর্তে স্ট্যাটাস কি, সে কি করছে জীবনে, তার জীবনে সে কতটুকু এগোতে পেরেছে, তার হেরে যাওয়া সবকিছু নিয়ে এতটা ম্যাগনিফাই করে তুলে ধরা হয় উপস্থাপনটা, এটা তাকে আসলে বিব্রত বোধ করে। তখন সে আস্তে আস্তে কি করে, সোশ্যাল গ্যাদারিং, এই যে সামাজিক অস্থিরতা থেকেই কিন্তু সে সোশ্যাল গ্যাদারিং গুলোকে কিন্তু অ্যাভয়েড করে। তখন সে চিন্তা করে যে আমি ক্ষমতাটা আসলে তখনও তৈরি হয়নি, বা তৈরি হলেও একটা সময় পরে এসে দেখে যে আমি এই জায়গায় এসে আসলে আমি আর হাঁটতে পারছি না, এগোতে পারছি না, এবং আমাকে সাপোর্ট করা হচ্ছে না, বা আমাকে একটু বিন্দুমাত্র সহানুভূতি দেখানো হচ্ছে না। তো মানসিকভাবে সহমর্মিতাও কিন্তু অনেক বড় বিষয়। আপনি সোসাইটিতে তখন অস্থিরতা কমাতে পারবেন যখন আমরা একজনের প্রতি সহমর্মিতা বোধ রাখবো। তো সেখানে কিন্তু আপনার বাচ্চা যদি শুরু থেকেই যদি আপনি তার প্রতি হেরে যেও যে শেখা যায়, উঠে আসা যায়, সেটা না থাকলে কিন্তু সে সামনে ভালো কিছু, সে শুধু একটি গণ্ডির মধ্যেই চিন্তা করতে শিখবে। সমস্যাটা হয়েছে কি, এই যে হেরে যে যাওয়া যায়, এটা কিন্তু অভিভাবকরাই মেনে নিতে পারেন না। এবং এই জায়গাটাতে দেখা যায় যে বাচ্চাটি যখন কোনো জায়গাতে পিছিয়ে যাচ্ছে, অভিভাবকরা এটা তাদের নিজেদের উপর নিয়ে নেন যে আমি বোধহয় সমাজের চোখে ব্যর্থভাবে প্রমাণিত হচ্ছি কারণ আমার বাচ্চা পিছিয়েছে, এবং তারা এটাকে নিজের গায়ের উপরে নিয়ে বাচ্চার উপর তখন প্রেশারাইজ করতে থাকে। আমি সেক্ষেত্রে বলবো, অনেক সময় অনেক প্যারেন্টস তারা পজিটিভ থাকেন একটা লেভেল পর্যন্ত। বললাম না, আমাদের সন্তানরাও সামাজিক বা সোশ্যাল গ্যাদারিংগুলোতে তারা যায়, কিন্তু একটা লেভেল পর্যন্ত যখন টলারেন্স
একটা সীমা থাকে, সেই সীমাটা যখন অতিক্রম করে কেউই আসলে তখন আর নিতে পারে না। যখন এই যে আমাদের সোসাইটির ভিতরে আমাদের একজনের সাথে একজনের একটা প্রতিযোগিতা বা তুলনাবোধ, বা দেখা যাচ্ছে আমাকে অনেক ভালোই করতে হবে, যে ভালো করতে পারে না সেখানে দাঁড়ানোর যোগ্য নই। তো এই ধরনের হেনস্থার শিকার হওয়ার কারণেই কিন্তু আস্তে আস্তে একটা জায়গায় এসে মানুষ আসলে ভাবতে শুরু করে, প্যারেন্টসও ভাবতে শুরু করে। তাদেরও একটা জিনিস আমার কাছে একটু মনে হচ্ছে, আপনার কাছে প্রশ্নটা নিয়ে আসি, সেটা হচ্ছে যে এই যে তুলনা করা, এই যে শাসন করা, এটা যেমন আজ থেকে 20 বছর আগে আরো স্ট্রংলি ছিল, তখনকার অভিভাবকদের এই শাসনটা কিন্তু অনেক বেশি ছিল, লিমিটেশনের ভিতর ছিল। আপনি খেয়াল করে দেখেন আমার আপনার সময়টা, তখনকার আসলে পারিবারিক বন্ধনের যে জায়গাটা, সেটা কি কোনো ইম্প্যাক্ট রাখছে? তখন পরিবারের যে স্ট্রাকচার, এখন যে পরিবারের স্ট্রাকচার, সেটা তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে না? তো এটা কি কোনো ভূমিকা রেখেছে আসলে এই যে আমরা যেভাবে মানে আমাদের যে টলারেন্স বললেন, এই জায়গাটাতে কি কোনো ভূমিকা রেখেছে বলে মনে হয়? আমাদের অবশ্যই আগে থেকে আমাদের পেশেন্স কমে গিয়েছে, যেহেতু অস্থিরতা বোধ, আমাদের পেশেন্স কমে গিয়েছে। আমাদের সবার ভিতরে ট্রেন্ড, সোশ্যাল ট্রেন্ড কি চলছে, আমাদের কোন ট্রেন্ডের ভিতরে আমাকে নিজেকে প্রুফ করতে হবে, একটা প্রুফ করার একটা টেন্ডেন্সি চলে এসছে আমাদের ভিতরে, নিজেকে প্রমাণ করা, আচ্ছা শো করারও, এই দুটোই আমাকে বড় প্রমাণিত করতে হবে, আমাকে অনেক দেখাতে হবে যে আমি এরকম। তো সেই নিডটা থেকে কিন্তু আমাদের এই সহানুভূতি বোধটুকু চলে যাচ্ছে, সহমর্মিতা চলে যাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি যে আমরা এই সবই, আমরা যাদের সম্পর্কে বলি তারা সবাই আমাদের আপনজন। আপনজনের জায়গাটা কিন্তু এভাবে কিন্তু বন্ধ, তো বা এই যে যেই বন্ধনগুলো আছে, ভালোবাসা আছে, মজবুত একটা বন্ধন, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে এভাবেই। তো সেখানে কারণটা কি? এর পেছনে মূল কারণই হচ্ছে আমাদের মানসিকতা। আমাদের মানসিকতায় যথেষ্ট পরিবর্তন আনতে হবে। এখন সোশ্যাল ট্রেন্ড বলুন বা যেটাই বলুক, আমরা বলি আমি একটা মানুষের গ্রো হওয়ার পিছনে 3টি জিনিসকে আমি সবচেয়ে মজবুত শেকড় হিসেবে দেখি। এক হচ্ছে পারিবারিক শিক্ষা, যে যাই প্র্যাকটিস করুক না কেন, আমার পারিবারিক শিক্ষাটা আমি কি প্র্যাকটিস করব, এটা প্রত্যেকটা পরিবারকে ডিটারমাইন করতে হবে। যেমন আমার পাশের বাসায় উনি বা আমার পরিবারের ভিতরে আমার আরেকজন রিলেটিভ, হয়তো তাদের নিয়েই তো আমাদের সোসাইটি, তাই না? তো আমি যাদের সাথে উঠা বসা করছি বা একই জায়গার মধ্যে আমি একটা সোসাইটি বা একটা গ্যাদারিংয়ের মধ্যে আছি, তো সেখানে কে কী করছে সেখানে আমি প্রভোক না হয়ে, আমি যদি আমার মতবাদ বা আমি যদি আমার ফিলোসফি এবং আমার ফ্যামিলি স্ট্রাকচারটা সম্পর্কে ক্লিয়ার থাকি, তাহলে কিন্তু আমাকে কোনো কিছু, কোনো অনুভূতি কিন্তু নাড়ানোর কথা নেই। আবার আরেকটি বিষয়, প্যারেন্টসের কথা বলেছি, যে প্যারেন্টসরাও এই নিডটা ফিল করে, কিছুক্ষণ আগে বলছিলেন প্যারেন্টসরাও এই নিডটা ফিল করে একটা সময় গিয়ে যে আমার বাচ্চা হেরে যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরাও বাচ্চাদের দিক থেকেও কিন্তু একটা দায়িত্ব রয়ে যায়। 1 নম্বর পারিবারিক শিক্ষা, 2 নম্বর হচ্ছে স্বশিক্ষা। আচ্ছা, আমরাও তো একটা সোসাইটি মেনটেন করছি, তাই না? আমরাও তো একটা জায়গায় চলছি। তো আমি আমার জন্য স্বশিক্ষায় কি কি নিব সেটাও কিন্তু আমার চয়েস। আমি বন্ধু নির্বাচনে যেরকম আমার চয়েস, আমি একটা ড্রেস নির্বাচনে যেরকম আমার চয়েস, কালার নির্বাচনে আমার চয়েস, তাহলে স্বশিক্ষার ক্ষেত্রে কিন্তু এটা আমার চয়েস। তাহলে ব্যক্তিত্বের জায়গাগুলো মানুষ হিসেবে আমাদের নিজেদেরও শুধু বাবা মায়ের উপরেই আমার তাকিয়ে থাকতে হবে এমন না। আমি ব্যক্তিত্ব কি সেটা আমাকেও কিন্তু নিজেকে আবিষ্কার করার জন্য আমাকে বিভিন্ন স্কিল মধ্যে দিয়ে যেতে হবে, স্কিল ডেভেলপের মধ্যে দিয়ে যেতে হবে, আমাকে শিখতে হবে। বাবা মা স্কুলে ভর্তি করাচ্ছেন, কলেজে দিচ্ছেন, কোচিংয়ে দিচ্ছেন, আমিও তো বিভিন্ন পর্যায়ে শিখছি। প্রাতিষ্ঠানিক শিক্ষা তো পরে আসছে, কিন্তু প্রথম হচ্ছে স্বশিক্ষা। আমি কি সিলেক্ট করছি, আমি আমার জন্য কি নির্বাচন করছি, আমি আমার জন্য কোনটাকে ইম্পর্টেন্ট মনে করছি। তো সেখান থেকে কিন্তু এখন তো, আগে আমাদের সময় কিন্তু ফেসবুক সব কিছু কিন্তু এত ওপেন ছিল না, বাট এখন কিন্তু সবই ওপেন। এখন যদি এই যুগেও এসে যদি আমরা বাবা মাকেই শুধু ব্লেম করি, তাতেও ভুল হবে, কারণ আমরা সব কিছুই দেখছি, জানছি। স্বশিক্ষাটার তখন দায়িত্বটা নিজে নিয়ে নিতে হবে।
আমি যদি মনে করি যে আমার এই জায়গাটায় কিছুটা প্রবলেম হচ্ছে, সেটা আমার মা হোক বাবা হোক, কেউ না কেউ তো আমার খুব আপন, তার সাথে আমার এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে যে আমি ইমোশনাল এই প্রসেসটা আমি শিখতে চাচ্ছি, আমি পারছি না। একটা ছোট বিরতি আবার নেওয়ার সময় হয়ে আসলো, ফিরে এসে আবার কথা হচ্ছে। অবশ্যই। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাইয়ে কথা হচ্ছে সামাজিক অস্থিরতা এবং মাদকাসক্তি নিয়ে হাফসা ঝুমুরের সাথে। এই সামাজিক অস্থিরতার কিভাবে মানে ইম্প্যাক্ট সম্পর্কে তো আমরা শুনলাম, আসলে বলে শেষ করা যাবে না যে কি কি প্রভাব পড়ে। তো সেখানটাতে পারিবারিক শিক্ষার কথা আপনি এনেছেন, যে পারিবারিক শিক্ষা, তার মানে সেখানে পারিবারিক বন্ধনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই যে প্রত্যেকটি মানুষ কিভাবে প্রভাবিত হবে, অস্থিরতায় সে কতটুকু প্রভাবিত হবে, সেখানে পারিবারিক বন্ধনে তার মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অবশ্যই। তো এইখানটাতে একটু কি বলবেন যে পারিবারিক বন্ধন আসলে কিভাবে একজন মানুষকে খুব ভালনারেবল অবস্থা থেকে বের হয়ে আসতে সাহায্য করে? পারিবারিক বন্ধনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একজনের প্রতি একজনের সহমর্মিতা। দেখা যায় একটা পরিবারে বাবা অথবা মা, সন্তান কারো না কারোর সাথে কানেক্টেড থাকে। যখন বাবা মাকে অনেক কথা বলা যায় না, যখন পরিবারের অন্য সদস্যদের সাথে বন্ডিংটা মজবুত থাকে, যেমন আমারই একটি কাউন্সেলিং কেসের কথা আমি ছোট করে বলি। আমার কাছে এসেছেন উনি, তো দেখলাম যে বাবা মায়ের সাথে সে মেয়েটি একেবারেই সে অ্যাসোসিয়েটেড না। সো মামির সাথে তার ভালো সম্পর্ক। দেখেন, মামির সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে সে তার সমস্যাগুলো খুলে বলতে পেরেছে। এবং যেদিন আমার অফিসে আসে মামি সহই আসে এবং মামি জিনিসগুলোকে সুন্দর করে তুলে ধরে, তাহলে সেটা কি সহমর্মিতার লক্ষণ না? যে এটা কিন্তু পারিবারিক বন্ধনের কারণে। এবং মা যদি সে জায়গাটা না দিত, বাবাও যদি সে জায়গাটা না দিত এবং পারিবারিক বন্ধন যদি না থাকতো, তাহলে কিন্তু সন্তান তার জটিল সমস্যা এত দ্রুত সে সমাধান করতে পারতো না। বা কোনো একটা গাইডেন্স আমরা যদি নিতে যাই, পরামর্শ নিতে যাই, আমরা কাদের কাছে নিই? আমরা আমাদের পরিবারের আপনজনের কাছ থেকেই তো নিই, বা আমাদের রিলেটিভদের কাছ থেকে নিই, বা যাদেরকে আমরা কমফোর্ট ফিল করি যে আমাদের এই কথাটা সে সুন্দরভাবে গ্রহণ করবে। তো গ্রহণ করার বিষয়টা যখন থাকবে, তখন একজনের সাথে একজনের পারিবারিক বন্ধন যত মজবুত হবে, তখন সে হারবার ভয় পাবে না যে আমার আপনজনই তো আমাকে, তাহলে আমার বাইরের কয়জন মানুষ আমাকে রিসিভ না করলেও এটা আমাকে খুব বেশি প্রভাবিত করার কথা তো না, তাই না? কারণ আমার আপনজনই তো আমাকে গ্রহণ করছে, আমার আপনজনই তো আমাকে সহমর্মিতার সাথে দেখছে। আমার একটা সমস্যা হচ্ছে, আমি দ্রুত বলতে পারছি এবং আমি একটি হেল্প, হয়তো অনেক সময় প্রফেশনাল হেল্প সিক করা যায় না, অনেক ক্ষেত্রে হয় না, হয়ে ওঠে না, কিন্তু আমাদের পারিবারিক সদস্যদের যদি বন্ধনটা মজবুত থাকে, তাহলে আপনার সাথে হয়তো তার ভালো সম্পর্ক নেই, আরেকজনের সাথে ভালো সম্পর্ক, সেখানে বললেও কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আলোচনার জায়গাটা কিন্তু প্রশস্ত হচ্ছে এবং দেখা যাচ্ছে এক সময় এটা মা বাবার ক্ষেত্রেও কিন্তু হেল্প করছে। এক সময় এসে কিন্তু উনিও আলাপ করতে পারছে যে তোমার সন্তান এভাবে করে আচরণ করলে ভালো হয়। থার্ড পয়েন্ট অফ ভিউ কিন্তু ক্রিয়েট হচ্ছে। অনেক কিছু হয় কি, আমাদের সাথে যখন সিচুয়েশনটা ঘটে আমরা ভিকটিম হয়ে যাই, আর না হলে আমরা ওই সিচুয়েশনটা আমাদের মতো করে ভাবি। আমরা কিন্তু থার্ড পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলো দেখতে পারলে দেখবেন যে অনেক কিছু সমাধান আপনার কাছে আছে। মানে আমি যেখান থেকে দেখছি সেই রোলটা থেকে বের হয়ে আরেকটা তৃতীয় দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখার চেষ্টা করি, যেটাকে আমাদের আসলে সাইকোলজির ভাষায় বলে পার্সপেক্টিভ রোল, অবজারভেশন পার্সপেক্টিভ। সো অবজারভেশন পার্সপেক্টিভ রোল থেকে দেখার জায়গাটাও কিন্তু প্রশস্ত হচ্ছে। তাহলে সেখানে কিন্তু সম্পর্ক সুন্দর হওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আর সমস্যা থাকছেই না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে এই যে টিনেজদের কথা আপনি বলেছেন, এই বয়সে ভীষণ মাদকাসক্তির প্রকোপ দেখা যায় এবং ভীষণ কিউরিওসিটি থেকে আসলে যেহেতু উৎসুক মন, অ্যাডোলেসেন্ট বাচ্চারা, তারা বিভিন্ন কিউরিওসিটি থেকে এরকম কোনো না কোনো মাদক হয়তো তাদের হাতে চলে আসে এবং সেখান থেকে তারা ব্যবহারও শুরু করে ফেলে। তো সেই জায়গাটাতে মানে সেখানটাতে এরকম পারিবারিক সম্পর্কের
ভূমিকাটা তখন কিভাবে পালন হতে পারে? অবশ্যই প্রথম আমাকে ডিটেক্ট করতে হবে যে সন্তান এই ধরনের জিনিসগুলো কোন সোর্স থেকে সে পাচ্ছে বা সে কি কপি করছে। তো তাকে প্রথম সেলফ স্টিমটাও শিখাতে হবে। ছোটবেলা থেকে যে কোনো মানুষকে তার ইমোশনাল প্রসেস রেগুলেশনটা শেখানো, সেলফ স্টিমটাও শেখানো, যে নিজের সম্মান, মর্যাদা বোধ, নিজের মূল্যায়ন বোধ নিজে করতে শেখা এবং নিজেকে তৈরি করতে শেখা কোনটা তার জন্য জরুরি, কোনটা তার জন্য জরুরি না। এবং কপি, আমি আমার লাস্ট ডেতে আমি আমার সন্তানকে বলছিলাম, সে বলছিল যে আমাদের নিউ ক্লাস স্টার্ট হয়েছে, যেহেতু ইংলিশ মিডিয়ামের নিউ সেশন জুলাইতেই শুরু হয়, তো আম্মু আমার অমুক ফ্রেন্ড আজকে থেকে হিজাব এভাবে করা শুরু করেছে। তো আমাকে সিম্পলি বলছিল, তখন আমি তাকে সিম্পলি, আমার কাছে যখন এসছে আমি বলেছি ওকে তুমি যদি সেভাবে ট্রাই করতে চাও অফকোর্স ইউ ক্যান ট্রাই, বাট কপি করা জিনিসটা বা আমি কাউকে দেখে অনুপ্রাণিত হচ্ছি সেটা অনুকরণ করতে চাচ্ছি, সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা বিশদভাবে তাকে আমি মোটিভেট করা বা কাউন্সেলিং করা ট্রাই করেছি। এটাও কিন্তু আপনার করতে হবে। আপনার বাচ্চার ভিতরে যদি শুরু থেকেই সে আরেকজনকে দেখে অনুকরণ করার চেষ্টা করে, তার জন্য কোনটা ভালো খারাপ এটা আপনাকে প্রথম থেকে বাছাই করে দিতে হবে। একটা পয়েন্ট আপনি চমৎকার বলেছেন যে আপনার সুযোগ হয়েছে যে বাচ্চাটির সাথে এভাবে কথা বলবার, কিন্তু যেখানে এই সুযোগটি হয় না, আমরা ছোটবেলা থেকে বাচ্চা মায়ের সাথে হোক কিংবা বাবার সাথে হোক বা বিভিন্ন প্যাটার্ন খেয়াল করে হোক, সময় দিলেও দেখা যায় বাচ্চা অনুকরণ প্রিয় কিনা। বাচ্চারা এমনিতেও অনুকরণ প্রিয়, কিন্তু কিছু কিছু বাচ্চা দেখবেন যে নিজের কিছু রুলস সে স্টাবলিশ করে। আবার কিছু কিছু বাচ্চা আছে তারা পাশের মানুষটা যেমন করছে সেও তেমন করছে। কিছু কিছু বাচ্চা আছে সে সিলেক্ট করতে পারছে না, তাকে যখন আপনি একটা কিছুর সামনে দাঁড় করিয়ে দেবেন তখন দেখবেন যে তুমি সিলেক্ট করে দাও আমার জন্য। ডিপেন্ডেন্ট, তার মানে সে ডিপেন্ডেন্ট বাচ্চাগুলোকে আপনাকে ছোটবেলা থেকে তাদেরকে একেবারে যেটা ঝালাই করে দেয়া, সোজা বাংলা ভাষায় তাকে রিপেয়ার করে দিতে হবে জিনিসগুলো, যাতে সে তার জন্য ভালো এবং খারাপ দুটোর মধ্যে দিয়ে। কারণ আপনি তার সঙ্গকে পরিবর্তন করতে পারবেন, আপনি তার সঙ্গকে কন্ট্রোল করতে পারবেন। একটা বয়সে গিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না, তখন সে অ্যাডিকশনটা অনেক সময় দেখা যাচ্ছে কেউ ডিপ্রেশনে পড়ে করে, কেউ অস্থিরতায় পড়ে করে, বা কেউ হয়তো ফ্রেন্ডকে দেখছি এটা একটা নতুন জিনিস, আসো ট্রাই করি। এই মাদকাসক্তি কিন্তু শুধু যে অ্যাডোলেসেন্টদের মাঝে আসছে বিষয়টা তা না, কিশোর কিশোরী ছাড়া তার পরের বয়সে পারিবারিক অশান্তি, পারিবারিক অশান্তি মানে অ্যাডোলেসেন্টেও সেম, আবার মধ্যবয়স্ক ক্ষেত্রে সেম। এবং দেখা যাচ্ছে ছোটবেলা থেকে একটা ইগো সিস্টেম এবং ডিফেন্স মেকানিজম সিস্টেম ক্রিয়েট হয়ে যায় আমাদের ভিতরে। ইগো সিস্টেম একটু যদি ভেঙে বলেন। ইগো সিস্টেম মানে হচ্ছে আমি যেটা করছি সেটাই রাইট, মানে পরিবার থেকে শেখা, সবাই সবার হয়তো স্বেচ্ছাচারিতা করে, তা আমি যেটা করছি সেটাই ঠিক এবং আমাকে আমার ওই জিনিসটা ওটাই করতে হবে। সেটা ভালো খারাপ দিক আমরা মধ্যবয়সে এসেও দেখা যায় সে তার ওই ডিফেন্স মেকানিজম সিস্টেমটাই সে চালু রেখেছে, যে সে যেটা ভাবছে, সে যেটা করছে, সে যেটাকে একটা ভালো উপায় হিসেবে দেখছে সেটাই ঠিক, এবং সেই গণ্ডি থেকে কিন্তু সে বের হতে পারে না। এরকম কিন্তু অনেক কেস আছে, অনেক কেস যে আমার অস্থিরতা লাগে বা আমার অশান্তি হয়, ভিতরে অশান্তি হয়, তো এই ধরনের জিনিসগুলো মাদকাসক্তির মাধ্যমে আমি কিছুটা সময় একটু রিলিফ পেলাম। কিন্তু রিলিফ পাওয়ার কিন্তু ডিফারেন্ট ওয়ে আছে, কিন্তু আপনি যখন দেখবেন যে অনেককে রিহ্যাবে পাঠাচ্ছে, রিহ্যাব থেকে ফেরার পরেও এমনও ঘটনা আছে কে তাকে রিহ্যাবে পাঠিয়েছে, তার উপরে কিন্তু প্রতিশোধমূলক আচরণ কিন্তু থাকে, রাগ থেকে যায়। তার মানে সেটা কোথা থেকে আসছে? গ্রহণ করতে না পারা সহজভাবে, ইগো সিস্টেম থেকে। তো ইগো সিস্টেমের কারণে হয় কি, আপনি যখন বুঝাবেন একটা মানুষকে, সে মানুষটা বুঝতে চাইবে না, সে মানুষটা মধ্যবয়স্ক জায়গায় এসে এই সমস্যাটা ক্রিয়েট হয়, বিশেষ করে 30 থেকে 40 বছর যাদের। অনেক ধন্যবাদ। আরেকটা ছোট্ট বিরতি নেব আমরা, তারপর এসে আবার কথা হবে। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নেব, ফিরে এসে কথা হচ্ছে। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। আরেকটা বিরতি নিলাম এবং চলে এসেছি আবারও সামাজিক অস্থিরতা ও মাদকাসক্তি এই বিষয়ের উপর কথা বলার জন্য।
হাফসা ঝুমুরের সাথে কথা হচ্ছে। ঝুমুর, যেখানটাতে আমরা ছিলাম যে সামাজিক অস্থিরতা যেভাবে প্রভাবিত করছে এবং সেখান থেকে মাদকাসক্তির মতো অনেক রকম ব্যাপার শুরু হয়ে যাচ্ছে। তো এবার আমরা যদি একটু ফোকাসড হয়ে আসি যে এই সামাজিক অস্থিরতা থেকে বের হব আমরা কিভাবে। আমরা পারিবারিকভাবে আমরা তো হ্যাঁ অনেক বড় প্রেক্ষাপটের কথা বলেছি, আমরা বৈশ্বিক অস্থিরতার কথা বলেছি, আমরা রাজনৈতিক অস্থিরতা এই সমস্তের কথা বলেছি যেগুলোর উপর আমাদের আসলে নিজেদের কোনো নিয়ন্ত্রণ নেই। এবার নিজেদের যদি একদম ব্যক্তি জায়গায় চলে আসি বা একদম পরিবারের ভেতর চলে আসি, সেখান থেকে আমরা নিজেদেরকে কিভাবে এই অস্থিরতা থেকে বের করতে পারি? সামাজিক অস্থিরতা তো আমরা আসলে বিভিন্ন টার্ম দিয়ে বলেছি, কিন্তু সমাজের ভিতরে আমাদের মনের ভিতরে প্রথম যে অস্থিরতা, সেটাতে আমাদের নিয়ন্ত্রণে নিজেদের কাজ করতে হবে যার যার ক্ষেত্র থেকে। এবং প্রথম শুরুটা করতে হবে আমাদের নিজ ফ্যামিলি থেকে। আমি কিন্তু শুরু থেকে কিছু কিছু সলিউশন কিন্তু মাঝখানেই যদিও বলে দিয়েছি, কিন্তু এখন আমি সারমর্ম মোটামুটি আমি শেয়ার করব সবার সাথে। নাম্বার 1 হচ্ছে আমরা পারিবারিক বন্ধনটাকে মজবুত করার চেষ্টা করব। পারিবারিক একটি টেমপ্লেট, যে আমাকে সবার কথা থেকে সবার কথা ধরে সবার কথা মতোই চলতে হবে এমন কিছু না। আমার পারিবারিক একটি টেমপ্লেট আমাকে বজায় রাখতে হবে, যাতে আমার সন্তানরাও সুশিক্ষা এবং স্বশিক্ষা এবং পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষায় তারা ভালো একজন মানুষ হতে পারে। এবং হেরে গেলেই সব কিছু না, সেটা প্রতিষ্ঠা করতে হবে পরে। আগে আমার নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন এবং আমার সন্তানের ভিতরে এই জিনিসটা প্রথম, এই কট্টুকুন জিনিস যদি আমরা প্রত্যেকের পরিবারের মধ্যে আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমি মনে করি যে একটা দুটো পরিবার হতে হতে 10টা থেকে 20টা, এভাবেই করে কিন্তু একদিন সোসাইটিতে পরিবর্তন সম্ভব। এবং পাশাপাশি চেষ্টা করা যে আমাদের মানসিক অস্থিরতা, আমাদের পারিবারিক অশান্তি, এই জায়গাগুলোতে আমাদের নিজেদের সন্তানদের ক্ষেত্রে বা আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের নিজেদের এখনকার জীবনে আমরা ভালো থাকার জন্য, নিজ জায়গা থেকে ভালো থাকার জন্য যে বয়সেরই হই না কেন নিজের জন্য ওয়ার্ক করা। সেটার জন্য আমরা মাদকাসক্তি কিংবা আমরা এখন তো আসক্তি, মাদকাসক্তিও হয়, তারপরে আবার দেখা যায় আসক্তি অনেক কিছুর প্রতিই হয়, অনেক কিছুর প্রতি কিন্তু আসক্তি তৈরি হয়ে যায়। কিছু মানুষের প্রতি আসক্তি তৈরি করে, কিছু মোবাইলের প্রতি আসক্তি তৈরি করে, কিছু পর্ন আসক্তি তৈরি করে। এগুলো কিন্তু সবই আসক্তির কিন্তু একটা অংশ। যখন আপনি দেখবেন যে এই আসক্তিগুলো আপনি প্র্যাকটিস করতে 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 আপনার বিকৃতিটা বেড়ে যাবে, তখনই কিন্তু মাদকাসক্তি নেয়ার পরিমাণটাও কিন্তু বেড়ে যায়। ওকে, তো এইগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা লেয়ার ওয়াইজ। তাহলে আপনি অস্থিরতাটাকে সমাধান করার জন্য কিছু মেন্টাল প্র্যাকটিস রেগুলার নিজের সাথে নিজে করার চেষ্টা করবেন। সেটার জন্য মিডিয়া হিসেবে মাদকাসক্তি, ডিপ্রেশন, আমি একটা জায়গায় বন্দি করে ফেলবো, আমি সোশ্যাল গ্যাদারিংয়ে যাব না, আমাকে কেউ এমন কথা বলছে, নিজেকে বন্দি করে না ফেলে স্বশিক্ষার কথা কিছুক্ষণ আগে বললাম না, যে নিজেকে নিজে এডুকেট করা, আরো গ্রো করা, আরো ডেভেলপ করার দিকে আমরা বেশি মনোযোগী হব। এবং আমার অস্থিরতাটা কি নিয়ে হচ্ছে সেই বিষয়গুলো নিয়েও আমরা আইডেন্টিফাই করার ট্রাই করব এবং পাশাপাশি সেগুলো নিয়ে ওয়ার্ক করব। কারণ আমাদের মূল হচ্ছে অস্থিরতা নিয়ে আমরা যতই ওভার থিঙ্কিং করি, ওভার থিঙ্কিং কিন্তু অনেক বড় ব্যাপার। অস্থিরতাটা আপনার 3 গুণ বাড়িয়ে দেবে যখন আপনি এটাকে নিয়ে ভাবতেই থাকবেন। তখন আপনার থট অ্যাটাকগুলো কিন্তু আপনাকে একটা জায়গায় স্থবির করে রাখবে। আপনি তখন ওই জায়গাটা থেকে, ওই সাবজেক্টটা থেকে বেরিয়ে হতে পারবেন না। তাহলে আপনার ওভার থিঙ্কিংয়ে আপনি ওয়ার্ক করবেন যে আমার মূল জিনিসটা কিন্তু আমার সলিউশন। আমার এখন যদি এই সাবজেক্টটা আমাকে এখন পেইন দিয়ে থাকে বা আমাকে মনে হয় যে আমি আমার পার্সোনাল লাইফে আমি এই পার্টগুলোতে হ্যাপি না, তাহলে সেই জায়গাগুলোতে আপনি ইমপ্রুভমেন্ট আনুন। নিজ জায়গা থেকে ধরে নিজ জায়গায় আপনাকে কিছু নিজের নিজের বলছেন যে প্রোঅ্যাক্টিভ হওয়া প্রয়োজন। বরং আমি যেটাতে সাফার করছি সেটাতে আমি বসে না থেকে, সাফারিং নিয়ে বসে না থেকে আমি এগিয়ে যাব, যাতে সেখান থেকে আমি বের হওয়ার জন্য কোনো না কোনো স্টেপ নিতে পারি। এবং সেটার জন্য প্রয়োজন হলে প্রফেশনাল হেল্প নেব কিংবা সাপোর্ট সিস্টেম নিব, কিংবা বেশিরভাগই দেখা যায় প্রফেশনাল হেল্প নিতে চাচ্ছে না। তো বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয়, বিভিন্ন ধরনের, এখন কিন্তু অনেক ধরনের সাইকোলজিক্যাল
ডিফারেন্ট শিক্ষণীয় ভিডিও থাকে, সেগুলো থেকেও আপনি শিখে কিন্তু গ্রো হতে পারেন। শেখার কিন্তু কোনো শেষ নেই। ইউটিউব আমরা অনেক কিছুতে ব্যবহার করি, কিন্তু ইউটিউব কিন্তু আমরা সামান্য একটা এপিসোড দেখেও কিন্তু অনেক কিছু শিখে ফেলা যায়, অনেক কিছু দেখেও কিন্তু অনেক কিছু লার্ন করা যায়। তাহলে রেগুলার আপনার সেই জায়গাতে ওয়ার্ক করার চেষ্টা করবেন এবং নিজেকে আটকে রাখবেন না কোনো একটা ঘটনার ভিতরে। মনে রাখবেন যে আমরা মানুষ, আমরা পরিবর্তনশীল। পুরো সমাজে বা পুরো দেখা যাচ্ছে যে আমরা সামাজিক অস্থিরতা নিয়ে কথা বলছি, কোনোটাই কিন্তু স্থায়ী না, প্রত্যেকটাই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েই যাবে। তাহলে আপনি এবং আপনার মন একটা জায়গায় কেন স্থবির থাকবে বা একটা জায়গায় কেন আপনি আটকে থাকবেন? এটাতেও আপনার পরিবর্তনশীল হতে হবে। ডেফিনেটলি। তবে একটা জিনিস কিন্তু আছে, এই যে ইনফরমেশন ওভারলোড, আমরা যে মানে স্বশিক্ষার কথা যেটা বললেন, সেখানে আসলে অবারিত দ্বার আছে এখন। আমরা খুঁজতে গেলে অসংখ্য শিক্ষণীয় উপাদান পেয়ে যাই। অনেক সময় কিন্তু এই শিক্ষণীয় উপাদানের আধিক্য, সেটাও একটা অস্থিরতা তৈরি করে। সেখানটায় কি করব? আধিক্য আপনি নিবেন না, আপনি কোনটা নিবেন কোনটা নিবেন না সেটা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে। ওখানে আমি কোথায় থামবো, এটা আপনাকে জানতে হবে, এবং কোথায় থামবো এই কন্ট্রোলটা আপনার কনশাস প্র্যাকটিস করতে হবে। কনশাস প্র্যাকটিস, কিছুক্ষণ আগে আমি বললাম না যে মানসিক অস্থিরতার জন্য আপনি সোশ্যাল গ্যাদারিং অ্যাভয়েড করবেন, এটা না করে বরং আপনি আপনার নিজস্ব আলোয় আলোকিত হন না। আপনি নতুন একটা এই জায়গাটায় উনি আপনাকে এমন চোখে দেখছে, আপনি নতুনভাবে নিজের স্কিল ডেভেলপ করেন না, আপনি নতুনভাবে ওনার থটকে আপনি চ্যালেঞ্জ করে সেটাকে নাড়িয়ে দেন না। ওনার ভিত্তিটাকে এত মজবুত কেন হতে দিচ্ছেন, সেটাকে নাড়িয়ে দেন। সেটাও তো আপনার নিজস্ব গুণে করা যায়। যদি মন খারাপ করা যায়, মন ভালোও করা যায়, সেটারও কিন্তু আমাদের নিজেদের চাইতে হবে। আচ্ছা, তো নিজের চাওয়ার উপর আপনি বলছেন যে নিজের উইল পাওয়ার এবং সবচেয়ে উইল পাওয়ারটা যখন আপনার কাজ করবে তখন আপনার কনশাসলি আপনি থিঙ্ক করতে পারবেন। কনশাসলি তখন আপনি অনেক বিকল্প পদ্ধতি আপনি খুঁজে নিতে পারবেন। তো আধিক্যটাও আপনি বুঝবেন। আমরা কিন্তু যাকে ভালো লাগে না তার কথা কিন্তু আমরা শুনিও না। তাহলে এই ক্ষেত্রে আধিক্য না নিয়ে বিশ্বস্ত প্রফেশনাল যারা বা অনেক বছর ধরে কাজ করছে বা অনেক তার এই জায়গায় সে এক্সপার্ট, এটা কিন্তু আমরা জানি। কিছু গুটি কয়েক মানুষকে আমরা বুঝতেই পারি তাদের ওয়ার্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস দেখে। তাহলে সেখান থেকে আমরা শিখবো, যেখানে আমাদের আধিক্যের দরকার নেই, আমার অনেক জায়গা থেকে নেওয়ার দরকার নেই। আমি যেটা আমাকে ফিট করে বা যেটা আমার ভালো লাগে, আমার সাথে ফ্লেক্সিবল আমি মনে করি, সেই জিনিসটাকে আমরা বেছে নিতে হবে। অনেকগুলো ট্রাই না করে শুরুতে একটা কিছু দিয়ে আমাকে গতিশীল হতে হবে। আগে আমি গতিশীল হই। আমি হাঁটতে শিখলে সামনে আমি পথ আরো 10টা এমনি এমনি পেয়ে যাব। চমৎকার বলেছেন। এখানটাতে শিক্ষকরা কি ভূমিকা রাখতে পারেন? শিক্ষকরা অনেক ভূমিকা রাখতে পারেন, কিন্তু এখনকার দেখা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় যে অংশটুকু, সেখানে কিন্তু বাচ্চাদের অনেক কিছু শেখার থাকে, কিন্তু সেই জায়গাটাই কিন্তু আমাদের বাংলাদেশে এই পার্টটুকু মিসিং। তো এই পার্টটুকু যেহেতু মিসিং, আমার মনে হয় যে তারা নিজেরা না হলেও অন্তত কিছু কিছু ওয়ার্কশপ আসলে স্কুল লেভেলেও, যেমন হায়ার সেকেন্ডারি লেভেলে গিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয়তো মাঝে মাঝে রাখেন, বা কলেজে দেখবেন যে বেশিরভাগ ওয়ার্কশপ বা ইউনিভার্সিটি লেভেলে এসে হয়। কিন্তু শেখার সময়টা কিন্তু আসলে প্রাককালীন, সেই সময়টাই কিন্তু বাচ্চাটা শিখে কোপিং মেকানিজম সিস্টেম, সেই সময়টাই সে শিখে কিভাবে হেরে যেতে যায়, সেখান থেকে সে শিখে যে আম্মাকে আমি কিভাবে প্রসেস করব। সে সময়টাতে আসলে আমি বলবো যে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে পারেন। নিজেরা না হলেও নিজেরা অনেক সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকে স্কুলে, অনেক কিছু সময় হয়ে ওঠে না, তাহলে সপ্তাহে একটা দিন কিন্তু নির্বাচন করে যে সেই দিনটা হয়তো আমি বইয়ের বাইরে এসে কিছু বাচ্চাদেরকে শিক্ষণীয় কিছু আমি হয়তো দিতে পারি। অনেক ধন্যবাদ হাফসা ঝুমুর, আজকে আমাদের এখানে এসে কিছু মূল্যবান মতামত শেয়ার করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।